আসসালামু আলাইকুম। সিনেমা দেখেন তো অনেকেই, এবং বাংলাদেশের একজন স্টার আছে, ভিলেন দীপজল, যার একটা ডায়লগ আছে, সানডে মানলে ক্লোজ করে দেব। বিভৎস এক মানুষ, বিভৎস এক ক্যারেক্টার, পর্দায় বাস্তবে টোটালি ডিফারেন্ট। আমরা যারা সিনেমার মানুষ তাকে খুব কাছ থেকে দেখেছি। আমার একটা সিনেমা, ওকে আমি কাস্ট করলাম। প্রথম দিন যখন শুটিংয়ে আসবে তার আগের দিন ওর সাথে একটা মিটিং করলাম যে আপনার এই ক্যারেক্টার, সাইনিং মানি টানি কিচ্ছুই নিল না, বললো আগে কাম করি মিয়া ভাই, পরে টাকা পয়সা দিয়েন। তো আমি বললাম যে তাহলে কালকে সকাল থেকে শুটিং, উত্তরা একটা বাড়িতে। বললো ঠিক আছে আমি চলে যাবো, মগের ড্রেস কি মিয়া ভাই? তা আমি বললাম যে ড্রেস হলো আপনি ঢাকার রংবাজ, ঢাকাইয়া কথাবার্তা কন, সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, বা যে কোনো রঙের লুঙ্গি আর পাঞ্জাবি, লুঙ্গি পাঞ্জাবি আপনার ড্রেস হইব, আমি ড্রেস নিয়ে আসবো, আমার প্রোডাকশনকে বলে দেবো ড্রেস কিনতে। উনি বললো না না আমি আবার ড্রেস আনতে হইব না, আমি লইয়া হুমলে। ঠিক আছে, সকালবেলায় শুটিং, আমরা গেলাম, দীপজল সাহেব আসলেন। আইসা দেখলাম একটা সুটকেস খুলতে বললো, ওর লোকটা বলে এই সুটকেসটা খুল। তো ওর লোকটা সুটকেসটা খুললো, সুটকেসের ভিতরে মিনিমাম যদি থেকে থাকে 50টা বা 60টা লুঙ্গি, 60টা পাঞ্জাবি। আমি বললাম এগুলো কি? বললো এলাম দেখেন কয়টা পছন্দ হয় আপনার, ওইগুলো রাখবেন, বাকিগুলো দেখা যাবো। আমি ওইখান থেকে 10টা বাছলাম, 10টা লুঙ্গি, 10টা পাঞ্জাবি, এনাফ। তার যা ক্যারেক্টার 10টা ড্রেস দিয়েই হয়ে যাবে। আমি বললাম এগুলো ফেরত দিয়ে দাও। ওরা ফেরত দেবো কেন? লোকজন আছে না, এই যে লাইটম্যান আছে, ক্যামেরাম্যান আছে, মেকআপ ম্যান আছে, প্রোডাকশনের বয় আছে, ওই অগমদে বিলাই দে। বাকিগুলো সে আমাদের ইউনিটের সবার মধ্যে বিলিয়ে দিল। এই হলো দীপজল, কলিজাটা এত বড়। ওর সম্বন্ধে অনেক বদনাম আছে বন্ধুরা। আপনারা কিছুদিন আগে দেখছেন একজন মহিলা তার সম্পর্কে একটা ব্লেম তুলে বলল যে তাকে অ্যাসিড ঢেলে মেরে ফেলতে চাইছিল, পরে দেখা গেল ওইটি ভাইরাল হওয়ার জন্য করছে। দীপজল যে একজন মানে বাস্তবে ভালো মানুষ ইন দ্যাট সেন্স, কারো কোনো ক্ষতি কোনোদিন করে না। আমাদের সিনেমার লাইনে যারা কাজ করে তারা কেউ বলতে পারবে না যে দীপজল কারো ক্ষতি করছে, পারলে হেল্প করছে। এর বিয়া, এর এইটা, এর চিকিৎসা, এর ওইটা আছে। সিনেমার বাইরেও ওর যে বাড়িটা আছে, জমিদার বাড়িটা যে সাভারে আছে, তার পিছনে একটা সনাতন ধর্মীদের একটা বিরাট বড় এলাকা আছে। সেই এলাকায় আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রতিটা সনাতন ধর্মীর বিয়ে বা মানে ছেলেদের যখন খতনা হয় বা অন্নপ্রাশন হয়, তখন দীপজল ওইখানে লক্ষ লক্ষ টাকা দিয়া সাহায্য করে, এবং সবাই ওকে মানে একজন ভালো মানুষ হিসেবেই জানে। সিনেমা লাইনে দীপজলের বিরুদ্ধে কোনো শিল্পী বা কোনো কলাকুশলী কোনো রকম কমপ্লেন করতে পারবে না। ইভেন কি দেখেন যখন আমাদের চলচ্চিত্রে পিকনিক হয়, ও যে না 2-3 হাজার লটারির টিকিট কিনা ফেলায়, কিনা এগুলো যার পছন্দের লোকরে 5টা 10টা, এই মেকআপ ম্যানের 10টা, স্টিল ক্যামেরাম্যানের 2টা, অমুকরে 5টা, অমুকরে 10টা, ডাইরেক্টরের 10টা দিয়া দেয়। ওর টাকা দেয়, তারপরে কেউ না কেউ প্রাইজ দিয়ে চলে যায়। এরকম ঘটনা বহু আছে। তো সেই দীপজলের কিন্তু পৈতৃক সম্পত্তি, মানে তার নানা দিক দিয়ে সে প্রচুর সম্পত্তি পাইছে। সে বা তার ভাইরা দীপজল, তারপরে শাহাদাত সাহেব, তারপরে আরেক ভাই, তারা 3 ভাই। এত সম্পত্তি ওদের যে ওরা যদি ওদের 14 পুরুষ না 48 পুরুষও বৈশাখ খায় শেষ হইব না। সেই দীপজলের সম্পত্তি দখল হয়ে গেছে, দেখলাম স্ট্যাটাস সে নিজেই দিছে, তার সম্পত্তি দখল করে নিয়েছে। এইগুলো নাকি যারা দখল করছে তাদের সম্পত্তি, দীপজল নাকি এগুলো দখল করছিল কোনো এক সময়, তাদের সম্পত্তি দীপজল দখল করছে। ভেবে দেখছেন? দীপজলের সম্পত্তি দখল করার মতো কোনো কারণ আছে বলে আমরা যারা ওকে ক্লোজ দিয়ে দেখছি আমরা বিশ্বাস করি না। কারণ দীপজলের নালার এত সম্পত্তি যে আপনি যদি কল্যাণপুর থেকে একদম সাভারের ওইদিকে যান, সবগুলোই তাদের সম্পত্তি। দীপজল বেসিক্যালি এইসব করে নাই, কোনোদিন কারো সম্পত্তি দখল করে নাই, কোনোদিন কাউরে মারে নাই, কোনোদিন কাউরে অকারণে ধরে নেয়। 2-4টা বিচার হয়তো বা সে করতে যায় ভুলক্রমে করছে, যখন সেই জায়গায় আর কি কমিশনার না কি ছিল। আর এই দীপজল কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল লোকও না। এরা হইল কি জানেন, এরা আমি যদি এইভাবে বুঝাই যে এত সহায় সম্পত্তি তো যখন যে সরকার আসে তাদের সাথে মিলাইয়া চলে, কখনো বিএনপি, কখনো
আওয়ামী লীগ। ইভেন কি যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনও কিন্তু আওয়ামী লীগের কোনো লোক দ্বীপজলের কোনো সম্পত্তি দখল করতে পারে নাই, কারণ দ্বীপজল যদিও বিএনপি করতো এটা হয় নাই, কারণ জানে যে দ্বীপজলের এই জায়গায় হাত দিলে আমাদের হাত পুইরা যাব, কিন্তু এখন দখল হয়ে গেছে দ্বীপজলের সম্পত্তি নাই। দ্বীপজল যখন এইভাবে স্ট্যাটাস দেয় তখন আমার হাসি আসে, তখন আমার ওই কথাটাই মনে পড়ে যায়, সানডে মানডে ক্লোজ করে দেব। মানে দ্বীপজল সারা জীবন সিনেমায় সানডে মানডে ক্লোজ করছে, এখন দ্বীপজল নেই পাইছে সানডে মানডে ক্লোজ করে দিতেছে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, যে মানুষটা সিনেমায় এত প্রতাপ, যে মানুষটার সম্পত্তি নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকারের সময় এই কথা উঠে নাই যে দ্বীপজল মানুষের সম্পত্তি দখল করছে, সেই দ্বীপজলের সম্পত্তি এখন পাবলিক দখল করে লয়ে যেতেছে গা। সানডে মানডে তো দ্বীপজলেরই ক্লোজ হয়ে গেল গা, তো দ্বীপজল কি মানুষের সানডে মানডে ক্লোজ করবো কত দেখি, এখন তো দ্বীপজলটাই ক্লোজ করে দিতেছে। দেশের অবস্থা কোথায় গেছে আপনারা একবার ভাইবা দেখেন। এই দ্বীপজল যদি মনে করেন ও যে বনশী নদীর পারে হইলো আপনার এই সাভার, ওর বাড়ির পিছন দিয়ে বনশী নদীটা, ওই নদীতে আমরা অনেক শুটিং টুটিং করছি এবং দ্বীপজলের বাড়িতে থেকেও শুটিং করছি। ওই নদীতে যে বালু আছে সেই বালু মহল থেকে এলাকার লোকজন যে কী পরিমাণ বালু খাইছে, বালু খেকো আছে এর কোনো হিসাব নাই, কিন্তু দ্বীপজল কোনো দিন সেই বালু মহল থেকে কোনো দিন বালু তোলা নাই, কেউ বলতে পারবে না। আমি দ্বীপজলের সাপোর্ট করতেছি না, আমি যেটা জানি সেটা বলতেছি। দুঃখ লাগে এই জন্য যে এমন একটা প্রভাবশালী লোক, এমন একটা জমিদার প্রকৃতির লোক, তার সম্পত্তি এখন বেদখল হয়ে যেতেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়ে গেছে একবার ভাইবা দেখেন। এই যে বালু মহল, এইখান থেকে যদি দ্বীপজল খালি বালু তুলতো তাহলে কোটি কোটি টাকা তুলতে পারতো, সে কোনোদিন সে করে নাই। কিন্তু এই বালু মহলের সাথে যদি আপনি আবার এখানে পাথর থাকতো তাহলে কি তো বুঝেই দেখেন, আপনারা তো জানেন পাথর নিয়ে তো একটা চলতেছে, সেই সিলেটের সাদা পাথর তুইলা সাফ করে দিল ভাই। এই তামাবিলে আমরা অনেক ছবি শুটিং করছি। আমাদের এই সিলেটে শুটিং করার ব্যাপারে একসময় একটা মানে মনস্তাত্ত্বিক বাধা ছিল, কারণ এই সিলেটেই কিন্তু শুটিং করতে যাওয়া একসময়কার হিরো রহমান তার পাটা হারাইছিল, ওখানে কি একটা বিয়াদবি করছিল, মাজারের সামনে দিয়ে যাচ্ছিল, সাইড দিয়ে একটা ট্রাক আইসা বাস ওর পাটা কাইটা নিয়ে চলে গেছে। এটা মিরাকেল ব্যাপার। মানে সিলেট থেকে তামাবিল জয়ন্তা যাইবার সময় একটা মাজার আছে, এটা হলো শাহজালাল বাবার ভাগ্নার একটা মাজার। ওইখানে সবাই গাড়ি স্লো করে যায়, গাড়ি রেসপেক্ট করে বা থামায় একটু জিয়ারত করে তারপরে যায় তামাবিলের দিকে। তো রহমান সাহেব ওই যখন শুটিং করে যাচ্ছিল তখন ওই ড্রাইভার নাকি গাড়ি থামাইছিল, শোনা গল্প আমরা শুনছি এটা সিনেমায়। ভাই থামাইলে কেন বলে মাজার আছে একটু রেসপেক্ট করতে হবে, এগুলো মানে না আসে। সে তো আবার শুটিং করতে চলে গেলো তামাবিলে শুটিং করতে ব্যাক করার সময় সে ওই জায়গায় আর গাড়ি থামাইতে দিল না, বলে গাড়ি থামানোর দরকার নাই। সে পাটা জিপের বাম পাশ থেকে বসছে, তো ডাইন দিকে ড্রাইভার বাম পাশে বসছে, বাম পাটা তার জিপের একটু বাইরে ছিল। অনেক সময় জিপের একটু বাইরে পা রাখে না, বিশ্বাস করবেন ভাই একটা ট্রাক আইসা ওর পুরো পা শুদ্ধ নিয়ে গেছে গা। এরপর তো একদিন সিলেটে আমরা শুটিং করতে যাইতাম না, আমরা তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমাদের উস্তাদরা শুটিং করতে যাইতো না। এর বহু বছর পরে আবার শুরু হয়েছে, ঠিক আছে আমরা রেসপেক্ট করে শুটিং করব। আমরা সিলেটে যখন শুটিং করতে নামলাম, বেদিন ছবির অনেক আর্টিস্ট ছিল, সোহেল রানা, জাফর ইকবাল, ওয়াসিম, তারপরে এই যে শাবলাজের বাবা, তারপরে রোজি ভাবি, তারপরে অলিভিয়া, শুভ্রা, অনেক আর্টিস্ট ছিল। আমাদের প্রথমেই বললো যে তোমরা লাইমা হোটেলে ঢোকার আগে শাহজালাল বাবার মাজারে যাইবা, সবাই হইতে দোয়া করবা। এবং যখন আমরা তামাবিল যেতাম সেই শাহজালাল বাবার যে ভাইগনা তার মাজারের সামনে গাড়ি থামাইতাম। ওই তামাবিলে আমরা দেখছি কত সুন্দর সুন্দর পাহাড়, কত সুন্দর সুন্দর পাথর, পানির মধ্যে বিভিন্ন রঙের পাথর, কালো পাথর, সাদা পাথর, ওর মধ্যে আমরা শুটিং করতাম। মানে এটা দেখার জন্য লাখো লাখো মানুষ সেখানে যায়, লাখো পর্যটক যায়, সেই পাথরগুলোরে তুলে নিয়ে যেতেছে গা। মানে একটা মানে আল্লাহর সৃষ্টি জিনিস। এই পাথর কিন্তু পানির নিচে যখন থাকে তখন ছোট থাকে, আস্তে আস্তে পানিতে বড় হয়, তার মানে তার জীবন্ত পাথর। সেই পাথর তুইলে সাফা করে দিছে, কেউ নাই বাধা দিবার। আপনারা কি মনে করেন যে যাদের কথা বলা হইতেছে যে উনি পাথর চুরি করছে, উনি একা করছে? এটা না, ওনার পিছনে আরও লম্বা একটা হাত আছে।
যে হাত হয়তো বা আমি আপনি দেখি না, সেই হাত শুধুমাত্র টেলিফোনে আলোচনা হয় যে এখান থেকে এইটা করো, এখান থেকে এইটা করো, এইটা আমরা পাঠায় দাও, এটা আমরা পাঠায় দাও। এই যে মহলটা, যারা এই পাথর চুরি করছে হাজার হাজার ট্রাক, একদিনে তো নেয় রে ভাই, একদিনে নিছে। ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করতেছিল? এবং আজকের নিউজে দেখলাম গত রাত্রেও নাকি সেখান থেকে পাথর নিয়ে চলে গেছে। এত সোজা দেশে আইন আদালত নাই। এই যে আমাদের পরিবেশ মন্ত্রী আছে, সুন্দরী মহিলা রেজওয়ানা, উনি যখন বেলায় ছিলেন এইগুলো নিয়ে উনি আওয়ামী লীগের এগেইনস্টে যুদ্ধ করে কেসও করছিলেন, উনি এখন চুপচাপ কেন? অনেকেই তো বলতেছে উনিও নাকি এটার মধ্যে আছেন। আমি জানি না উনি আছেন কিনা, তবে একটা লম্বা হাত এর মধ্যে আছে, একটা লম্বা শক্তি এর মধ্যে আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এরা সবসময়ই সামনে আসে না, টেলিফোনে কাম সারে। যেমন করে টেলিফোনে কাম সারছে আমাদের লাঙ্গলকোটের এক্স এমপি, বয়স হয়ে গেছে ভদ্রলোকের, এক্স এমপি। এক্সের কোনো ভ্যালু আছে নাকি ভাই? এক্স তো এক্সই। উনি কি সুন্দর টেলিফোন করে একজন বোর্ডের চেয়ারম্যানকে কীভাবে কথাগুলো বললো যে তোরা এখানে কেনা যে তার কলজা খায়ালমু, এবং যে দিছে তারও কলজা খায়ালমু, তোরও কলজা খায়ালমু। চিন্তা করছেন দেশের আইন শৃঙ্খলা কোথায় গেছে? এর মধ্যে আপনারা কোন ইলেকশন করবেন? কীভাবে ইলেকশন করবেন? এটা এক্স এমপি যার কোনো ভ্যালু নাই, সে যে দলেরই হোক না কেন, সে যদি একটা বোর্ডের চেয়ারম্যান এইভাবে গালাগালি করে, বাংলাদেশের একটা নৈসর্গিক সৌন্দর্যের জায়গা তামাবিল জাফলং, সেখান থেকে যদি লক্ষ কোটি টন পাথর নিয়ে চলে যায়, দ্বীপজলের মতো একটা রংবাজ বলেন, একটা নেতা বলেন, একটা ভালো মানুষ বলেন, একটা জমিদারের পোলাপান বলেন, একটা বড় লোকের পোলাপান বলেন, তার সম্পত্তি যদি দখল করে নিয়ে যায়, তাহলে এই দেশে আপনি ইলেকশন আশা করতেছেন কেমন করে? যারা বলেন ইলেকশন করবেন তারা করেন না, কেমন করে করবেন? এটাগুলো দেশ হইল বলেন? একবার আপনারা চিন্তা করেন, এইভাবে যদি অরাজকতা চলতে থাকে ইলেকশনের আগেই, ইলেকশনের সময় কি হবে? একবার ভাবেন। আমরা সবাই ইলেকশন চাই, আমরা চাই দেশে স্থিতিশীলতা আসুক, আমরা চাই সরকার বলিষ্ঠ হোক। হতে দিচ্ছে? কে দিচ্ছে না, কারা দিচ্ছে না, এইটাই আমাদের খুঁজে বের করতে হবে। বড় ক্রান্তিকালে সময় কাটাইতেছি ভাই, দেশের অবস্থা শুনলে কিচ্ছু ভালো লাগে না। এত অরাজকতা আগে কোনো দিন হয় নাই, এখন কেন হচ্ছে? সরকার কেন নিশ্চুপ? এর জবাব খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। যারা কলকাঠি নাড়ছেন তারা সাকসেস হলেও পেয়ে যাবেন, তারা আনসাকসেস হলেও পেয়ে যাবেন। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আমরা চেয়েছিলাম সুন্দর একটা দেশ, সুন্দর একটা সমাজ, এই আন্দোলনের পরে সুন্দর একটা রাষ্ট্র। সেই পথে গিয়ে আমরা যাচ্ছি, ভবিষ্যৎই বলে দেবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।